আজকে কোনো ইন্ট্রোডাকশন নাই, ইতিপূর্বে ইন্ট্রোডাকশন হয়ে গিয়েছে। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে প্রবলেম সলভিং। আমরা শুরুতেই দেখি প্রবলেম সলভিং এ বিপিএসসি আমাদেরকে কি কি টপিক দিয়েছে। এটা হচ্ছে যে বাণিজ্য, জলবায়ু, বৈদেশিক সাহায্য, অস্ত্রের বিস্তার ইত্যাদি। এই ইত্যাদি কথার মানে তারা আপনাকে যে কোনো সমস্যা দিতে পারে যেটা আপনাকে সমাধান করতে হবে। তার মানে এখানকার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনার বিশ্লেষণ ক্ষমতা তারা দেখবে, আপনি সমস্যাটা সমাধানে করার জন্য আপনি কত বেশি চিন্তাশীল সে বিষয়টা তারা অবজার্ভ করতে চায় এই অংশতে। আচ্ছা, এখন পর্যন্ত বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটা দেখা গিয়েছে যে পরামর্শপত্র, নীতিপত্র এরকমই বেশি আসে, আবার কিছু কিছু ক্ষেত্রে বিশ্লেষণ, পরামর্শ, মতামত ইত্যাদি আসছে। এখন পরামর্শপত্র লেখার বা নীতিপত্র লেখার বা কৌশলপত্র লেখার ফরম্যাটটা একটু আমরা আগে জেনে নিই যে এর বিষয়গুলো আসলে কি। পরামর্শপত্রের থাকে সাধারণত কি করা উচিত, আপনার মতামত চাওয়া হচ্ছে। আপনি এখানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিবেন না যে এটাই করতে হবে, তার মানে আপনি কি করা উচিত এই সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিবেন পরামর্শপত্রে। নীতিপত্রে আপনি যেটা করবেন যে কি করা হবে এবং কেন করা হবে, মেইনলি আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এই বিষয়গুলো আপনি নীতিপত্রে উল্লেখ করবেন এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার মতো একটা অবস্থা থাকবে বা পর্যায় থাকবে। এটা হচ্ছে নীতিপত্র। আর কৌশলপত্রটা কি, আপনি যে নীতিপত্রে যে পরামর্শগুলো দিলেন বা কেন করা হবে বললেন সেটা কিভাবে করা হবে এই বিষয়টা যখন অ্যাড করবেন তখন সেটা হয়ে যাবে কৌশলপত্র। এখানে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা থাকবে, পদ্ধতি থাকতে পারে, সময় থাকতে পারে, মেন কথা হচ্ছে আপনি কিভাবে কাজগুলো সম্পূর্ণ করবেন, এটা হচ্ছে কৌশলপত্র। আর কৌশলপত্র সাধারণত ভলিউমটা অনেক বড় হয়ে থাকে নীতিপত্রের তুলনায়, এই কারণে পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে নীতিপত্র আসে। এখন কৌশলপত্র যদিও আসে সেক্ষেত্রে আপনার হাতে যে সময় আছে সেই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে লিখতে হবে। আর এছাড়াও বিভিন্ন সময়ে বিশ্লেষণ, পরামর্শ, মতামত সংক্রান্ত প্রশ্ন আসতে দেখা গেছে। আশা করি আপনারা এই তিনটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। এখন আমরা এমন একটা ফরম্যাট দেখব যেই ফরম্যাটে এই তিনটার যেটাই আসুক না কেন আমরা সেরা একটা উত্তর লিখে আসতে পারবো এবং পরীক্ষক যদি 15-এর মধ্যে 12 মার্কস দিয়ে থাকে সর্বোচ্চ, সেটা আপনাকেও পাইতে হবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য, সেটা কমন পড়ুক অথবা না পড়ুক। আমি অসংখ্য নীতিপত্র বা পরামর্শপত্র এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি যে কোন দেশে কিভাবে ব্যবহার করা হয়, কারা কিভাবে লেখে। তো নরমালি এই অ্যানালাইসিস থেকে সবচেয়ে ভালো যে ফরম্যাটটা বা যেভাবে লিখলে সবচেয়ে বেটার হবে বলে আমার কাছে মনে হয়েছে সেই ফরম্যাটটা আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই দেখা গেছে করে কি লেখার শুরুতেই আপনার নীতিপত্রের শুরুতেই ওই যে হচ্ছে আপনার বাংলাদেশের লোগো দেয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঠিকানা এগুলো অ্যাড করে। তো আমার কাছে আসলে কোনো নীতিপত্রেই বা পরামর্শপত্রেই এগুলো অ্যাড করার অংশ আমি কোথাওই দেখি নাই, আমার চোখে কোথাও পড়ে নাই। এগুলো অতিরঞ্জন আর কি। আর আপনি যতক্ষণে একটা লোগো আঁকাবেন ততক্ষণে আপনি আরো 3টা পরামর্শ বেশি লিখতে পারবেন বলে আমার কাছে মনে হয়। এটা মেইনলি আসলে ওই যে যারা সরকারি চাকরি করেন তারা ভালো জানবেন যে ফরওয়ার্ডিং এ আপনাদের একটা অফিসের প্যাড থাকে। তো আপনি অফিসের প্যাড আসলে পরীক্ষার খাতায় লেখার তো কোনো মানে হয় না। এখানে আপনার পরামর্শ লেখার যে মেইন উদ্দেশ্য সেটাই আপনি ব্যাহত করছেন। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি যে কিভাবে সেরা ফরম্যাটটা আমরা লিখতে পারি। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, আমাদেরকে যে সমস্যা দেওয়া হয়েছে সেটার জন্য আমরা সুন্দর একটা টাইটেল তৈরি করব। টাইটেল অথবা বিষয়, আপনি বিষয় দিয়েও শুরু করতে পারেন অথবা টাইটেল এটা দিয়েও শুরু করতে পারেন। যেমন রোহিঙ্গা শরণার্থীর সমস্যা সমাধান বিষয় যদি আসে আপনি এভাবে লিখতে পারেন যে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন বাংলাদেশের জন্য নীতিগত বিকল্প সমূহ। এভাবে আপনি একটা টাইটেল শুরু করতে পারেন। আরো বিস্তারিত টাইটেল যারা বই সংগ্রহ করেছেন তারা পাওয়ার কথা যে কিভাবে শক্তিশালী টাইটেল তৈরি করা যায়। আচ্ছা, এরপর আমরা একটা দেখব যে এই বিষয়টাতে আসবে সেটা হচ্ছে নির্বাহী সারসংক্ষেপ বা এক্সিকিউটিভ সামারি। এই অংশটা আসলে খুব বেশি প্রচলিত না, অনেকেই লিখে না।
তো আমি বলবো আপনি লিখেন, নির্বাহী সারসংক্ষেপটা লিখেন। এটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি যখন বড় কোনো পরামর্শ দিবেন বা কিছু লিখবেন সেটা একটা সামারি লেখা। এটা বিষয়টা অনেকটা হচ্ছে আপনার ওই যে থিসিস পেপারের সামারি লেখার মতো। তো এই নির্বাহী সারসংক্ষেপটা যেহেতু আপনার সময় কম, আপনি চেষ্টা করবেন 5টা বাক্যের মধ্যে লেখার অথবা একটা পেজের অর্ধেক পেজ লেখার। এখানে এখানে সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনি তুলে ধরবেন এবং এটা এমন ভাবে লিখবেন যে পরীক্ষক এই নির্বাহী সারসংক্ষেপ পড়ার পরেই সে আগ্রহী হয়ে উঠবে যাতে আপনার পুরোটা পত্র লিখে আর কি। তার মানে নির্বাহী সারসংক্ষেপে আপনি আপনার ফুল পরামর্শপত্রের একটা সামারি চমকপ্রদ ভাবে উত্থাপন করবেন। তাহলে নির্বাহী সারসংক্ষেপ গেল। এরপর হচ্ছে আপনি ভূমিকাতে আসতে পারেন। 2 থেকে 3টি বাক্যে, খুব বেশি লেখার দরকার নেই, সংক্ষিপ্ত পরিচিত দিবেন আর কি। এরপর হচ্ছে প্রেক্ষাপট, সমস্যার পটভূমি কি সেটা দেখাবেন। সাম্প্রতিক ঘটনা রিপোর্টের উদাহরণ দিতে পারেন। ডায়াগ্রাম বা ফ্লোচার্ট চাইলে দিতে পারেন। অবশ্যই সেটা প্রাসঙ্গিক ভাবে, অপ্রাসঙ্গিক ভাবে কোনো অতিরিক্ত ডায়াগ্রাম বা চার্ট এখানে নিয়ে আসবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে উক্তি, সাধারণত খুব বেশি উক্তি বা উদ্ধৃতি পরামর্শপত্রে ব্যবহার করবেন না। এখানে আপনি আপনার নিজের যে মতামত সেগুলাই বিশ্লেষণ করবেন আর কি। তবে আপনি ডাটা ব্যবহার করতে পারেন, কারণ আপনার যখন বিশ্লেষণ ধর্মী কথাবার্তা লিখবেন তখন তো আপনার সঙ্গতিপূর্ণ ডাটা প্রয়োজন হইতেই পারে। এরপর হচ্ছে আপনার সমস্যা চিহ্নিতকরণ। আপনাকে যে সমস্যাটা দেওয়া হয়েছে সেই সমস্যাটা আপনি সুন্দরভাবে চিহ্নিত করতে পারবেন এবং এটা কেন নীতিগত একটা সমস্যা সেটা আপনি সংক্ষেপে লিখে ফেলেন যে এই কারণে এটা নীতিগত সমস্যা। তারপর আপনার কাছে বিকল্প কি কি আছে এই জিনিসগুলো উত্থাপন করবেন। আপনার এই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করবেন একের অধিক বিকল্প দেওয়ার, কমপক্ষে 5টা। এই বিকল্পগুলো যখন দিবেন প্রত্যেকটা বিকল্পের সুবিধা কি এবং সেটার সীমাবদ্ধতা কি এটা সংক্ষেপে উল্লেখ করবেন। খুব বেশি লিখতে যাবেন না, কারণ খুব বেশি লেখার সময় আসলে আপনি পাবেন না। এরপর আপনার সুপারিশের অংশে চলে আসবেন। এই সুপারিশ অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষক আসলে সুপারিশটা পড়ার চেষ্টা করে, কারণ তারা জানতে চায় আপনি এই সমস্যা সমাধানের জন্য কি সুপারিশ করতেছেন। কমপক্ষে 10টি দেওয়ার চেষ্টা করবেন, যত বেশি লিখতে পারবেন তত ভালো। আর সবচেয়ে কার্যকরী, বাস্তবসম্মত এবং আমাদের কূটনীতি যেহেতু ভারসাম্যপূর্ণ বা নিরপেক্ষ, সেভাবে আপনাকে সমাধানটা সুপারিশ করতে হবে আর কি। এখন আপনি এই যে সুপারিশ করতে গেলে কি কি বিষয় মাথায় রাখবেন এই বিষয়টা একটু জানা জরুরি। আপনি যে কোনো কিছু সমস্যার সমাধানের জন্য আমার কাছে মনে হয় যে 5টা সুপারিশ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, 5টা জিনিস নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আপনি যে সুপারিশগুলো দিবেন সেই সুপারিশগুলা, ধরেন আপনি কোনো কূটনীতি বা নেগোসিয়েশন করতে যাচ্ছেন, এই মুহূর্তে আপনার সুপারিশগুলো আপনার প্রতিপক্ষ গ্রহণ করবে কি করবে না এটা সাধারণত 5টা বিষয়ের উপর নির্ভর করতে পারে। একটা হচ্ছে আপনার প্রতিপক্ষ যদি আপনার ক্ষমতা বা শক্তি দেখে ভয় পায়, তাদেরকে আপনি ভয় পাওয়া দিচ্ছেন, তাহলে তারা আপনার প্রস্তাবটা গ্রহণ করতে পারে বা আপনার সুপারিশটা নিতে পারে। এখন এই ভয় কখন পাবে? আপনার যদি হার্ড পাওয়ার বা সামরিক সক্ষমতা অনেক বেশি থাকে। হার্ড পাওয়ারের মধ্যে 2টা জিনিস থাকে, একটা সামরিক সক্ষমতা আর একটা হচ্ছে অর্থনৈতিক চাপ, বাণিজ্য বা নিষেধাজ্ঞা, শুল্ক, এই ধরনের। তো এখন এইটাকে আরেকটা ভালো মানে সুন্দরভাবে উপস্থাপন করার পদ্ধতি হচ্ছে ক্যারট এন্ড স্টিক পলিসি, গাজর ও লাঠি। মানে বিষয়টা হচ্ছে যে তুমি হয় গাজর খাও নাহলে লাঠি দিয়ে পেটানো হবে, এরকম একটা বিষয় আর কি। তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি জন্য এই অংশটা আসলে গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? আমরা আসলে শক্তি প্রয়োগে বিশ্বাসী না, আমরা শান্তিতে বিশ্বাসী, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা একটা গেল যে ভয় দেখানোর বিষয়। আরেকটা হচ্ছে আপনার যে পক্ষ থাকবে বা আপনার যে বন্ধু থাকবে কিংবা আপনি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের যে অংশ, তাদের দ্বারা যদি কোনো চাপ সৃষ্টি হয় আপনার প্রতিপক্ষের উপর, কিংবা আপনার যদি স্মার্ট পাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিপক্ষ রাজি হতে পারে আপনার পরামর্শটা নেওয়ার জন্য। 3 নম্বরটা হচ্ছে উইন উইন সিচুয়েশন। আমার মতে এই উইন উইন সিচুয়েশনটা হচ্ছে সবচেয়ে কার্যকর একটা সুপারিশ। মানে এটা এমন একটা সুপারিশ যেখানে আপনার প্রতিপক্ষ এবং আপনি 2 দলই লাভবান হবে। 2 দলই লাভবান হবে। যেমন ধরেন আপনার রোহিঙ্গা ইস্যু নিয়ে সুপারিশ করতে যাচ্ছেন। এখন রোহিঙ্গাদের তারা আমরা ফেরত পাঠানোর জন্য যতই চাপ প্রয়োগ করতেছি তারা ফেরত নিচ্ছে না। এখন আমরা যদি রোহিঙ্গাদেরকে
কিছু তাদের দিক থেকে জিততে পারে এরকম কিছু দিতে পারি। যেমন ধরেন এরকম হইতে পারে যে আমরা তাদেরকে কোনো ট্রানজিট সুবিধা দিলাম, অথবা তারা আমাদের দেশে রপ্তানি করার সময় আমরা শুল্কে ছাড় দিলাম, এর বিনিময়ে আমরা অফার করলাম যে এই পরিমাণ রোহিঙ্গাকে ফেরত নাও। তাহলে তাদেরও কিছুটা লাভ হলো, আমাদেরও লাভ হলো, এরকম। আবার তিস্তা ইস্যুতে কিভাবে আপনার হচ্ছে উইন উইন সিচুয়েশন হতে পারে, আমরা ভারতের সাথে যে যখন ট্রানজিট সুবিধাগুলো দিচ্ছি তখন আমরা বলতে পারি যে এই পরিমাণ আমাকে পানি দাও নদীর, তাহলে আমরা ট্রানজিট সুবিধা দিচ্ছি। এই বিষয়গুলো হচ্ছে উইন উইন গেম, যে উভয় পক্ষে লাভবান হবে। এরপর হচ্ছে জিরো সাম গেম। জিরো সাম গেমটা কি, যে একজন জিতবে আরেকজন হারবে, এটা জিরো সামের মূলনীতি। তবে এটা তখনই আপনার প্রতিপক্ষ গ্রহণ করতে পারে যদি তারা দেখে যে আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাদের জাতীয় স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে। তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে তারা যদি দেখে যে এই চুক্তিটা আমরা যদি করি তাহলে যা ক্ষতি হবে, চুক্তি না করলে ক্ষতি আরো বেশি হবে। এইটা চিন্তা করে তারা কিন্তু হচ্ছে আপনার সুপারিশগুলো মানতে পারে বা প্রস্তাব নিতে পারে বা চুক্তি স্বাক্ষর করতে পারে। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে বিকল্প পথ। ইংরেজিতে এটাকে বলে বাটনা, কূটনীতিতে এই ওয়ার্ডটা খুবই প্রচলিত। বেস্ট অল্টারনেটিভ টু এ নেগোশিয়েটেড এগ্রিমেন্ট। মানে আপনি যখন নেগোসিয়েশনে যাবেন তখন আপনার কাছে বিকল্প কি কি আছে। সহজভাবে বলতে গেলে এটা আপনার প্ল্যান বি, যে আমি একটা প্রস্তাব দিলাম, এই প্রস্তাব যদি না মানে তাহলে আমি কোন প্রস্তাব দিব, এরকম প্ল্যান বি। এখন আপনি যে প্রস্তাব দিবেন আপনার বাটনা যদি ভালো হয় তাহলে আপনার দরকার কম, আর আপনার প্রতিপক্ষের বাটনা যদি খারাপ হয় তাহলে তাদের দরকারটা বেশি, তারা আপনার শর্ত মেনে নিতে পারে। ঠিক যেমন ধরেন এই যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে আমাদের যে সমুদ্র সীমা, যদি মায়ানমার সমুদ্র সীমাটা না মানতে চায় তাহলে আমাদের বিকল্প কি আছে, আমরা হয়তো এটা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা করতে পারি বা প্রয়োজনে মামলা হইতে পারে, যেভাবে আমরা সমুদ্র সীমাটা পেয়েছি প্লাস এবং পিসিএ তে। তো এরকম আর কি প্ল্যান বি, বিকল্প অংশগুলা। এই পার্টনার টার্মটা যদি আপনি পরীক্ষাতে লিখতে পারেন, আমার মনে হয় এই ধরনের হেডিং খুব বেশি শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় ব্যবহার করে না। আচ্ছা, এটা গেল যে আপনি সুপারিশ দেওয়ার সময় কোন টার্মগুলো মাথায় রাখবেন। এখন আমরা দেখি সুপারিশে আমরা আর কি কি অ্যাড করতে পারি। আমি সব সময় এই যে একটা ফ্রেমওয়ার্ক, টাস্ক ফোর্স অথবা একটা কমিটি গঠনের সুপারিশ দিতে পারি। যে সমস্যাগুলো আছে এই সমস্যার প্রেক্ষিতে একটা নাম দিয়ে দিলাম, সেই নামের শেষে টাস্ক ফোর্স বা কমিটি অ্যাড করে দিলাম। তাহলে কি দাঁড়াইলো যে আপনি এখানে একটা কমিটি সাজেস্ট করতে পারেন। এরপর হচ্ছে আপনি স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর অথবা সরকারি বেসরকারি নাগরিক সমাজ বা গণমাধ্যম যারা আছে তাদের অংশগুলো নিয়ে আসতে পারেন সুপারিশের মধ্যে। এরপর আপনি বাস্তবায়নের কৌশল দিতে পারেন একই সাথে, যে এই কৌশল সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন করতে পারবেন। আরেকটা টার্ম আমি প্রায়ই নিয়ে আসার চেষ্টা করতাম, সেটা হচ্ছে সফট পাওয়ার এবং স্মার্ট পাওয়ার। সুপারিশের মধ্যে এই দুটো আমি প্রায় নিয়ে আসতাম, কারণ আন্তর্জাতিক বিশ্লেষক এই টার্মগুলো খুব পছন্দ করে আর কি। আচ্ছা, এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে সচেতনতা বৃদ্ধি, কঠিন আইন প্রয়োগ, এই ধরনের সুপারিশ সাধারণত করার চেষ্টা করবেন না। এই ধরনের প্রস্তাব এড়িয়ে যাবেন, কারণ বেশিরভাগই যারা প্রস্তুতি কম থাকে বা লিখে দেখা যায় যে এই টার্মগুলো নিয়ে আসে আর কি। তো এই সাধারণ টার্মগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। আচ্ছা, এখন এই সুপারিশ অংশে এসে আমরা কি কি ধরনের টার্ম ব্যবহার করতে পারি সুপারিশ লেখার জন্য, উপশিরোনাম কি কি ব্যবহার করতে পারি, শিরোনাম কি কি ব্যবহার করতে পারি, এখানে কিছু আছে। যেমন যেহেতু আপনি পররাষ্ট্র বা আন্তর্জাতিক বিষয় নিয়ে লিখতেছেন, আপনার এখানে প্রাসঙ্গিকভাবে চলে আসবে দ্বিপাক্ষিক কূটনীতি, বহুপাক্ষিক কূটনীতি। যেহেতু আপনারা এই টার্মগুলো জানেন, আমি এক্সপ্লেন করতেছি না। যদি কারো কোনো টার্ম নিয়ে সমস্যা হয় মেসেজে লিখে রাখতে পারেন, আমি শেষে এক্সপ্লেন করবো। আমি শুধু টার্মগুলো দেখাচ্ছি। মিডলম্যান ডিপ্লোমেসি, ট্র্যাক ওয়ান কূটনীতি, ব্যাক চ্যানেল কূটনীতি, গণকূটনীতি, এই টার্মগুলো আসলে শুরুর দিকেই চলে আসবে আর কি আপনি যখন সুপারিশ দিতে যাবেন। এরপর হচ্ছে রাষ্ট্রের যখন ক্ষমতা প্রদর্শনের বিষয় আসবে তখন আপনি ব্যালেন্স অফ পাওয়ারটা নিয়ে আসতে পারেন। আমাদের সফট পাওয়ার যেটা বললাম এবং স্মার্ট পাওয়ার বললাম, এই বিষয়গুলো নিয়ে আসতে পারেন। আচ্ছা, অর্থনৈতিক বিষয় নিয়ে যখন আপনাকে লিখতে হবে, আপনি অর্থনৈতিক কূটনীতি, তারপর হচ্ছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, রপ্তানি বহুমুখীকরণ,
আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই বিষয়গুলো নিয়ে আসতে পারেন। জলবায়ু নিয়ে যখন লিখবেন তখন আপনার ক্লাইমেট ডিপ্লোমেসি, ক্লাইমেট জাস্টিস, নবায়নযোগ্য শক্তি, এই বিষয়গুলো অবশ্যই চলে আসবে। তারপর রাষ্ট্রীয় পক্ষ, অরাষ্ট্রীয় পক্ষের ভূমিকা। এছাড়াও আপনার অন্যান্য আরো অ্যান্সার করার জন্য কৌশলগত কিছু পরিভাষা আছে, যেমন আঞ্চলিক সহযোগিতা, তারপর আপনার এই যে ক্রীড়া তত্ত্ব বা গেম থিওরির আলোকে ব্যাখ্যা, জোট নিরপেক্ষ নীতি, আপনার সমুদ্র শক্তি, ভূকৌশলগত সেতু, তারপর লুক ইস্ট পলিসি বা পূর্বে তাকাও নীতি, এই বিষয়গুলো আসবে। আর এটা তো বললামই, আপনি অবশ্যই একটা ফ্রেমওয়ার্ক বা কমিটি বা টাস্কফোর্স দিয়ে একটা শিরোনাম তৈরি করবেন, গঠনের প্রস্তাব দেবেন। আর অবশ্যই উদ্ভাবন ও প্রযুক্তিকে আপনার সুপারিশে নিয়ে আসা যায় কিনা সেটা একটু খেয়াল রাখবেন। আর বর্তমানে এই যে খুবই প্রচলিত একটা টার্ম চলে আসছে গ্লোকাল, যেটা গতদিন ক্লাসে আলোচনা করা হয়েছে। এই গ্লোকাল টার্মটা আপনি ব্যবহার করতে পারেন কিনা আপনার সুপারিশে, সেটা একটু দেখেন। এটার মূল ভাব কি, যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, অর্থাৎ অন্যান্য দেশ কিভাবে সমস্যার সমাধান করতেছে সেটা ভেবে আমার দেশে আমি কিভাবে অ্যাপ্লাই করব, সেই চিন্তাটা করা সুপারিশ দেওয়ার সময়। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার সুপারিশ। এরপর কর্ম পরিকল্পনা যদি আপনি দিতে চান, সাধারণত যদি কৌশলপত্র লিখেন আপনাকে অবশ্যই অবশ্যই কর্ম পরিকল্পনা দিতে হবে, কিন্তু নীতিপত্র বা অন্যগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনি আপনার কর্ম পরিকল্পনা দেওয়াটা বাধ্যতামূলক না। তবে আপনি চাইলে সংক্ষেপে দিতে পারেন, আমি চেষ্টা করতাম সংক্ষেপে দেওয়ার। যেমন আপনার কর্ম পরিকল্পনার মধ্যে তিনটা জিনিস আপনি উল্লেখ করবেন। একটা কি, আপনি কি করতেছেন, আপনার সময় কিরকম লাগবে, আর একটা হচ্ছে সেটা বাস্তবায়ন করবে কে। এবং এইটার জন্য তিনটা পয়েন্ট করতে পারেন। একটা হচ্ছে স্বল্প মেয়াদী 1 বছর, মধ্যমেয়াদী 3 বছরের মতো, দীর্ঘমেয়াদী 5 বছর বা আরো বেশি। তাহলে এই মাত্র তিনটা পয়েন্ট দিয়ে কিন্তু আপনি এখানে একটা খুবই সুন্দর কর্ম পরিকল্পনা সেট করে দিতে পারেন। এই কর্ম পরিকল্পনা শেষে আপনার উপসংহারে চলে আসবে। তারপর হচ্ছে আপনার রেফারেন্স। রেফারেন্স চেষ্টা করবেন কমপক্ষে 3টা দেওয়ার, এবং নির্ভরযোগ্য যে উৎসগুলো আছে সেগুলো ব্যবহার করার। এখন এই আপনি পুরোটা লেখার জন্য মোটামুটি সময় পাবেন হচ্ছে 25 থেকে 27 মিনিট। পৃষ্ঠা হবে কমপক্ষে 5টা, আমি নরমালি 5 পেজ করে লিখতাম। এখন এই 25 থেকে 27 মিনিট সময়টাকে কাজে লাগাবেন কিভাবে। অনেক সময় দেখা যায় যে লেখা শুরু করে লিখে তো লিখে হঠাৎ করে দেখে সময় নাই, শেষে সুপারিশ উপসংহার লেখা দেখি তারা অল্প কিছু লিখে আপনার প্রশ্ন শেষ করে দেয়। এটা করতে গেলে কিন্তু ধরা খাবেন, কারণ এটার মেন অংশই কিন্তু সুপারিশ। এটা আপনাকে শেষের দিকে যেহেতু লিখতে হয়, ভালোভাবে লিখবেন। আপনি সময় ভাগ করতে পারেন 2 ভাগে। সাপোজ ধরেন আপনার হচ্ছে সময় আছে 30 মিনিট, আপনি এটাকে 15 মিনিট 15 মিনিটে ভাগ করেন। প্রথম 15 মিনিট আপনি ইচ্ছা মতো লেখেন, শেষের 15 মিনিট লেখেন আপনার সুপারিশ, কর্ম পরিকল্পনা, উপসংহার, রেফারেন্স লেখার জন্য। তাহলে খুবই সুন্দরভাবে আপনি সুপারিশ এবং কর্ম পরিকল্পনা দিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখি বিগত বছরের প্রশ্ন কি কি আসছিল। আচ্ছা, যেহেতু আন্তর্জাতিকের সাধারণত প্রশ্ন কমন আসে না, যার কারণে এই প্রশ্নের উত্তরগুলো আমি আমরা শিখবো না, কিন্তু একটু জাস্ট ক্রিটিক্যাল পয়েন্টগুলো একটু হিট করি আপনাদেরকে। যেমন 46 বিসিএস এ যে প্রশ্নটা এসেছিল, এখানে উল্লেখ করছে নিজস্ব যুক্তি, চিন্তন পদ্ধতি উল্লেখ করুন। ঠিক আছে, আপনার নিজস্ব যুক্তি ও চিন্তন পদ্ধতি চাইছে। এখানে কিন্তু ওই যে আন্তর্জাতিক বিষয়ে আমরা প্রায়ই আরেকজনের কথা নিয়ে আসি, আরেকজন কিভাবে বিশ্লেষণ করছে, অমুক বিশ্লেষক কি বলছে, এগুলো নিয়ে আসি। দয়া করে যদি প্রশ্নে এরকম থাকে আপনি তাদের বিশ্লেষণগুলো নিয়ে আসবেন না। আপনি তার ডাটা ব্যবহার করতে পারেন রেফারেন্স সহ, কিন্তু আরেকজন কি বললো সেটা এখানে প্রশ্নকারী জানতে চায় না, এখানে জানতে চেয়েছে আপনার চিন্তা ভাবনা। আচ্ছা, 45তম বিসিএস এ যে ব্যাখ্যা করুন আসছিল, 44তম বিসিএস এ, আচ্ছা 45তম বিসিএস এ ব্যাখ্যা করুন আসছিল, 43 এ যে বিশ্লেষণ করুন আসছিল, অনেকে করছে কি এগুলাকে জোর করে নীতিপত্র বানায় পরীক্ষায় লিখে আসছে। এটা তো প্রয়োজন নাই। আপনার নীতিপত্র বললে আপনার নীতিপত্র লিখবেন, আদারওয়াইজ নীতিপত্রের ফরম্যাটে লেখার প্রয়োজন নাই। স্বাভাবিক যে প্রশ্ন সেরকম ফরম্যাটে লিখলেই যথেষ্ট। আচ্ছা, 47তম বিসিএস এর জন্য এখন আমি কিছু প্রশ্ন এখানে অ্যাড করেছি, যার মধ্যে আমরা এই যে 2 2 4 5 এই প্রথম 5টি প্রশ্ন আজকে সলভ করব।